যারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে চ্যানেল আই দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের এই বিশেষ নিবেদন সুস্থ শিশু সমৃদ্ধ আগামী। আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশনের সৌজন্যে। আমরা 3টি পর্বে সাজিয়েছি আমাদের এই আয়োজনকে এবং আমাদের প্রথম পর্বের নামকরণ আমরা করেছি সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর গ্রাম। আমরা প্রত্যেকেই মনে করি আমাদের যে শিশু তার আগামী দিনের ভবিষ্যৎ, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বার জন্য তাদেরকে কিন্তু বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশ সহ উন্নয়নশীল বিশ্বের এখন পর্যন্ত আমরা যে 25 কোটি শিশুর দিকে তাকাই তাহলে দেখতে পাবো তাদের একটি বড় অংশ স্ট্যান্টিং বা খর্বাকৃতি, ওজন কমে যাওয়া এবং এসবের ফলশ্রুতিতে তারা নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বেড়ে উঠছে। এরকম একটি প্রেক্ষাপটে ম্যাক্স ফাউন্ডেশন তাদের একটি উদ্ভাবনীমূলক উন্নয়ন অ্যাপ্রোচ নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে, এবং সেই কনসেপ্টটি হচ্ছে হেলদি ভিলেজ বা স্বাস্থ্যকর গ্রাম। আমরা আমাদের আজকের এই আলোচনায় এই হেলদি ভিলেজ বা স্বাস্থ্যকর গ্রাম নিয়ে জানার চেষ্টা করব, কিভাবে সুপরিকল্পিত সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করার মধ্যে দিয়ে এই চেতনাটাকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। সে আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা পরিচয় করিয়ে দিই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের সাথে। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সম্মানিত সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্যার। স্যার, আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমরা now we are so happy the founder of Max Foundation as well as coordinator of this organization, Yokelli Paul, she is also with us, and you are welcome to our program. Thank you so much. I'm very happy to be here. Thank you. আমাদের আরেকজন অতিথি ব্র্যাক জেমস প্রি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের ডিরেক্টর মলয় কান্তি মৃধা। আলোচনায় যাওয়ার আগে আমরা শুরুতেই ম্যাক্স ফাউন্ডেশনের হেলদি ভিলেজ অ্যাপ্রোচ বা স্বাস্থ্যকর গ্রাম সম্পর্কে চলুন আমরা একটা ধারণা গ্রহণ করি, এবং এই ধারণা আমরা শুনবো ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডক্টর তারিকুল ইসলামের কাছ থেকে। আসুন আমরা জায়ান্ট স্ক্রিনে দেখি এই হেলদি ভিলেজের সেই ধারণাটি। হেলদি ভিলেজ ম্যাক্স ফাউন্ডেশনের একটা সিগনেচার প্রোগ্রাম। একটা গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসাবে দেখার জন্য কতগুলো আমরা ইন্ডিকেটর ঠিক করি। বিভিন্ন সময়ে হাত পরিষ্কারভাবে ধোয়া, এরকম পরিচ্ছন্ন হওয়া, পয় নিষ্কাশন, যেটা আমরা পায়খানা পরিচ্ছন্ন রাখা বা পায়খানা থেকে কোনো রোগ জীবাণু বা বিস্তারের যে বিষয়গুলো থাকে সেগুলোকে কিভাবে বন্ধ করা যায়। আর হচ্ছে যে নিরাপদ পানি মানুষ যেন ব্যবহার করে, গর্ভবতী মায়েরা যেন সন্তান প্রসবের আগে এবং পরে যে ধরনের সেবাগুলো প্রয়োজনীয় সেগুলো যেন তারা নিশ্চিত করে। আর হচ্ছে আরেকটা হচ্ছে তারা যেন পুষ্টিকর খাবার খায়। এই সব বিষয় যখন একটা গ্রামে শতকরা 80% পরিবার তারা এগুলো করছে, তখন সেটাকে একটা হেলদি ভিলেজ বা স্বাস্থ্যকর গ্রাম হিসাবে ঘোষণা করা হয়। ম্যাক্স ফাউন্ডেশন তার হেলদি ভিলেজ নিয়ে বাংলাদেশের 3টি অঞ্চলে কাজ করে। একটা হলো খুলনা অঞ্চলে, একটা হলো বরিশাল অঞ্চলে যেখানে পটুয়াখালী বরিশাল ডিস্ট্রিক্ট মিলে, আর হচ্ছে উত্তরবঙ্গে হচ্ছে লালমনিরহাটে কাজ করে। এই হেলদি ভিলেজ ঘোষণা, তারপরে এই হেলদি ভিলেজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটাকে বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকারের একটা বড় ভূমিকা থাকে। সেজন্য স্থানীয় সরকারের সঙ্গে প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। তারপরে ওখানে যারা স্থানীয় লোকজন আছে, যেটাকে কমিউনিটির লোকজন বলা হয়, তাদেরকে সাথে না হয় এই জন্য যে এখানকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করার জন্য ওদের এই কমিউনিটির একটা গ্রুপকে না হয়, যারা এই স্বাস্থ্য সংক্রান্ত পণ্য বিক্রি করে, পুষ্টিকর পণ্য বিক্রি করে, অথবা এই সেবাগুলো যারা দেয় তাদেরকেও সাথে নিয়ে আমরা ম্যাক্স ফাউন্ডেশন যে উদ্দেশ্য নিয়ে কাজ করে তা হলো যে সহজে প্রতিরোধযোগ্য যে অসুখগুলো, যেগুলো পানিবাহিত বা পরিচ্ছন্নতা বিষয়ক যে সকল অসুখ হয় সেগুলোকে প্রতিরোধ করে শিশু মৃত্যুহার, বিশেষ করে 5 বছরের নিচে যে শিশুরা আছে তাদের মৃত্যুহার কমানোর জন্য একটা
উদ্যোগ এই হেলদি ভিলেজের মূল উদ্দেশ্য বলা যেতে পারে। উচ্চ পুষ্টিহীনতা সেইটাকে দূর করার জন্য আমরা হচ্ছে যে এই ওয়াশ বা স্যানিটেশন এবং নিউট্রিশনের একটা পারস্পরিক সম্পর্ক, যেটা ইংরেজিতে বলে নেক্সাস, এই নেক্সাস নিয়ে কাজ করি। 7টা নির্দেশককে আমরা উদ্দেশ্য করে বলি। যেমন 1 নম্বর হচ্ছে যে 5টা গুরুত্বপূর্ণ সময়ে দিনে সাবান দিয়ে হাত ধোয়া, খাওয়ার আগে, খাবার দাবার তৈরি করার সময়, অথবা পায়খানা থেকে ফিরে আসার সময়, অথবা যদি কেউ মানে মুখ বা কফ থুথু এগুলো হাত দিয়ে দেয় তখন এই বিষয়গুলো হাত দেওয়া। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে বাড়িঘরগুলো পরিষ্কার মানে রাখা। তারপর হচ্ছে নিয়মিতভাবে শিশুদের ওজন এবং উচ্চতা মনে করেন মাপা, পুষ্টিকর খাবার খাওয়া। তারপর সন্তান হওয়ার আগে এবং পরে মায়েদের যে স্বাস্থ্যসেবা ডাক্তারের কাছ থেকে নিতে হয় এগুলোকে নিশ্চিত করা। পায়খানা এবং গোসলখানা এগুলো যেন স্বাস্থ্যসম্মত হয় এবং এগুলো যেন পরিষ্কার থাকে। এবং একটা বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেয়েদের মাসিককালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। তা যদি একটা গ্রামের মধ্যে শতকরা 80% পরিবারের মধ্যে এই বিষয়গুলো দেখা যায় তখন সেই গ্রামটাকে আমরা স্বাস্থ্যকর গ্রাম বা হেলদি ভিলেজ হিসেবে আমরা ডিক্লেয়ার দিই। একটা বড় অর্জন যেটা হয়েছিল আমাদের সেটা হচ্ছে যে পটুয়াখালীতে একটা ইউনিয়ন, সেই ইউনিয়ন চেয়ারম্যান পুরো ইউনিয়নটাকে হেলদি ইউনিয়ন সে ডিক্লেয়ার করতে পেরেছে। আমরা এখন পর্যন্ত 150টারও বেশি হেলদি ভিলেজ আমরা ডিক্লেয়ার করেছি। আমার প্রথম প্রশ্ন ডক্টর মলয়কান্তি আপনার কাছে। আমরা আমাদের শিশুদেরকে যখন সুস্থ এবং সতেজভাবে গড়ে তুলতে চাই, যেটি আমাদের স্বপ্নের জায়গা, সে জায়গায় সারা বিশ্ব জুড়েই 5 বছর পর্যন্ত যে শিশু, তাদের বয়সকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আপনি একজন চিকিৎসক হিসেবে এবং বিজ্ঞানী হিসেবে বলবেন এই বয়সটাকে এত গুরুত্ব দেওয়ার পিছনে কারণটা কি? সারা পৃথিবীতেই একজন মানুষের জীবনের প্রথম 5 বছর এবং মাতৃগর্ভে থাকাকালীন যে 9 মাস সময় বা সব মিলিয়ে প্রায় 2000 দিন সময়, এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কারণ হচ্ছে এই সময়ের একজন মানুষের বৃদ্ধি, তার শারীরিক বৃদ্ধিটা কীভাবে হচ্ছে, তার মানসিক বিকাশ কীভাবে হচ্ছে, তার বুদ্ধিবৃত্তিক বিকাশ, সে সামাজিকভাবে কতটুকু অবদান রাখতে পারবে সে ভবিষ্যতে যে একটা দেশের প্রগতি এবং উন্নতিতে কতটুকু অবদান রাখতে পারবে, সেটা কিন্তু অনেকটা ফাউন্ডেশন বা প্ল্যাটফর্মটা বা ভিত্তিটা তৈরি হয়ে যায় এই প্রথম 5 বছরই। আমি যদি কিছু উদাহরণ দিয়ে থাকি যে একজন মানুষের যে মস্তিষ্কের বিকাশ এবং মস্তিষ্কের বৃদ্ধি, সেটা জন্মের থেকে প্রথম 3 বছরের মধ্যে মানে 80% বিকাশ হয়ে যায়। এবং ঠিক এই প্রথম 3 বছরে আমাদের মস্তিষ্কের যে নিউরন, প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন নিউরাল কানেকশন তৈরি হয় এবং এই কানেকশনগুলো কিন্তু হতেই থাকে, কিন্তু প্রথম 3 বছরে যেরকম করে হয় সেরকম করে আর কোনো সময় ঘটে না। সেই জন্য প্রথম 3 বছর এবং পরবর্তী সময় যে 2 বছর, এই সময়টায় যে মানসিক বিকাশ ঘটে, বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটে, একজন মানুষ সামাজিকভাবে কেমন হবে, তার আবেগিক বিকাশ, এই সমস্ত কিছু কিন্তু অনেকটাই নির্দিষ্ট হয়ে যায় এই প্রথম 5 বছরে। এবং আমি যেটা বলেছিলাম যে এই 5 বছরটাই পরবর্তীতে নির্দিষ্ট করে দেয় যে একজন মানুষ সে সুস্থ থাকবে কি থাকবে না, সে কতটুকু কর্মক্ষম হবে, সে সামাজিক এবং অর্থনৈতিকভাবে কতটুকু অবদান রাখতে পারবে, সে আসলে পড়াশোনায় কত ভালো হবে, কতটা খারাপ হবে, এরকম অনেক কিছুরই কিন্তু ভিত্তি তৈরি হয়ে যায় এই প্রথম 5 বছর। এবং প্রথম 5 বছরটাকে সারা পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয় এবং ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। আপনার এই বক্তব্যটা আমি নিশ্চিত যে আমাদের যে দর্শক মণ্ডলী রয়েছে সর্বস্তরের সকল মানুষের জন্য অত্যন্ত শুভোপযোগী একটি বিষয় সম্পর্কে তারা ধারণা লাভ করবে। নাও আইড লাইক টু ব্যাক টু ইয়োকো. Yoko, we are so happy, especially Max Foundation is being very excellent works in some part of the southern part of the country as well as northern part of the country. And we also heard that Max Foundation is also work across the world, especially the Africa and other part of the world. So far we informed, like the concept of healthy village. This is basically your brainchild. So would you please little bit elaborate more about the healthy village?
Yes, that would be helpful for our audience. Yes, of course. So thank you. Yeah, so when we started with the Healthy Village, we really wanted to create an approach around reduction of stunting for children under 5. And we really said, like, how can we, what is the evidence in the sector, and you know, of course, a lot. So what are the elements that all relate to reduction of stunting? And we kind of combine that together in an approach, which we called Healthy Village, which combines elements of WASH with clean water, sanitation and hygiene behaviors, but also nutrition, to have nutritious diets, and also pre and natal care for the children for the first 100 days, of 1,000 days. And important in that approach is that we wanted to create the villages on a higher health level. And we do that amongst others. There are certain criteria that needs to be met to graduate to that health standard. And the government also plays an important role to declare a village a healthy village after certain steps when they've met certain criteria. And important also in the approach is that we work together with the government, because they play a very important role in the declaration, but we also want to scale it, the approach to the government. We work, of course, with the communities and the parents of the children, and we also work with the entrepreneurs, because also the entrepreneurs play an important role to take over the supply of nutritious food, to make sure that there is also sanitation materials available in the market, so that at the end, Max Foundation doesn't need to play a role. It needs to evolve by itself. Thank you. দর্শক মণ্ডলী, আমরা ইয়োকোর বক্তব্য থেকেও জানার চেষ্টা করলাম যে একটি স্বাস্থ্যকর গ্রাম তৈরির ক্ষেত্রে সেই সমাজের যে মানুষ, সেই সমাজের সর্বস্তরের মানুষ এবং বিশেষ করে কমিউনিটির পিপুলের মধ্যে বিভিন্ন ধরনের এন্টারপ্রেনারশিপ যারা গ্রুপে রয়েছেন তাদের সহযোগিতা, স্থানীয় সরকারের সহযোগিতা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা যেটাকে বলি ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন, অর্থাৎ এক ধরনের সুস্বাস্থ্যকর পানি, পয় নিষ্কাশন ব্যবস্থা, এগুলো নিশ্চিত করবার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় একটি হেলদি ভিলেজ তৈরি করবার ক্ষেত্রে। সেই জায়গাটাকেই তিনি তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেন। অ্যান্ড ইন এডিশন উইথ দ্যাট, ইয়োকো, আই উড লাইক টু অলসো লাইক টু নো ফ্রম ইউ regarding what do you think needs to be done to spread this model further and create a sustainable approach for the communities. You know, like you have some limited areas at this moment you are covered, but if we want to, you know, expand these ideas across the country, then what would be your recommendation to the policymakers? Yeah, so I think it's really important, because our dream is really to scale Healthy Village over the whole of Bangladesh, because at this moment still around, I think, 28% of the children are not growing as they should and are still stunted, which is a loss for the government, for the whole country, because those children don't develop as they should and are not contributing as they could. So I think it's really important to work very closely with the government, who takes over a role to create reduction of stunting in their policies, and create that environment that they are scaling up. We are just, in a way, a facilitator to help to try out approaches, but scaling should be through the government, but also private sector plays an important role in that. থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ সরকারের সম্মানিত স্বাস্থ্য সচিব স্যারের কাছ থেকে আমার একটু জানার বিষয় থাকবে। স্যার, আপনি বাংলাদেশের সমাজ সংস্কৃতি সম্পর্কে অনেক বেশি জানেন, আপনার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা রয়েছে। আপনি এটাও জানেন স্যার যে আমাদের দেশের শিশুর স্বাস্থ্য বিকাশের ক্ষেত্রে আমাদের যে সামাজিক মনোভঙ্গি, আমাদের যে সামাজিক প্রতিকূল পরিবেশ, সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি বা আচরণগত অনেক ধরনের নেতিবাচকতা রয়েছে। এটা থেকে আমরা কেউই কিন্তু পরিত্রাণ পাচ্ছি না। তো রাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের একজন সর্বোচ্চ অভিভাবক হিসাবে এক্ষেত্রে স্যার আপনার দৃষ্টিভঙ্গি কি, এবং এই নেতিবাচক মনোভাব থেকে আমরা সাধারণ মানুষ যাতে বেরিয়ে আসতে পারি সে ব্যাপারে স্যার আপনার মূল্যবান মতামত যদি আমাদেরকে একটু বলেন। ম্যাক্স ফাউন্ডেশনের সহায়তা আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, সুস্থ শিশু সমৃদ্ধ আগামী, এবং এটার মেইন কনসেপ্ট হলো হেলদি ভিলেজ। এটা সুন্দর একটা বিষয় নিয়ে আসলে আজকের এই আয়োজন। আপনি প্রতিবন্ধকতার কথা বলেছেন। আপনি 20 বছর আগের যে সামাজিক চিত্র, এখন কিন্তু আসলে ওই চিত্র নাই।
আমাদের সমাজ ব্যবস্থায় ওয়াশ, হাইজেন, স্যানিটেশন, এই জায়গাগুলো যে চ্যালেঞ্জ আপনারা আমরা মোকাবেলা করেছি, এখনকার সন্তানরা কিন্তু আসলে ওই অবস্থায় নাই। এখন স্বাস্থ্যসম্মত টয়লেট নাই, এরকম বাড়ি পাওয়া মুশকিল। এবং আমরা আমাদের সন্তানদের মানুষ করার জন্য আমাদের আসলে সব আয়োজন তো থাকে সন্তানদের জন্য। আমার যে ইনকাম, আমাদের পারিবারিক যে প্রস্তুতি, সবাই আসলে তার পরিবারের যে সন্তান তার জন্য যা যা করা দরকার করার চেষ্টা করে। হয়তো আমাদের পদ্ধতিগত কিছু ত্রুটি থাকতে পারে, সেই জায়গাগুলো আমাদের যদি থাকে আমাদের কারেকশন করতে হবে, কারণ আমি যা করি আমার ছেলে মেয়ে তো সেটা ফলো করে। সেই জায়গাগুলোতে আমাদের একটু সচেতন হওয়ার সুযোগ আছে। আর আমাদের এই স্বাস্থ্যসম্মত সব আয়োজন করার ক্ষেত্রে আমাদের আসলে কিছু কিছু ক্ষেত্রে সমন্বয় দরকার। আমাদের যে মিনিস্ট্রিগুলোর কথা বলেছেন আপনি, স্ট্যান্ডিং বলেন, খাবারের বিষয়ে যে কিছু অভিযোগ আছে, সেই ক্ষেত্রে আমাদের ম্যান্ডেট হলো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, বাট এর সাথে সম্পৃক্ত যে মিনিস্ট্রিগুলো আছে, যারা যারা আমরা একসাথে কাজ করি, তাদেরকে নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। আমার ফুডটা যদি নিরাপদ না হয়, আমার পানি যদি নিরাপদ না হয়, কিংবা আমার স্বাস্থ্য ব্যবস্থাপনার সবগুলো কম্পোনেন্ট যদি যথাযোগ্য না হয়, আমার চিকিৎসা ব্যবস্থা যদি প্রপার না হয়, তাহলে আমি আমার বাচ্চাকে কিন্তু সুস্থ রাখতে পারবো না। এই জন্য আমরা যারা যারা কাজ করি তাদের একসাথে আসলে এই দায়িত্বটা পালন করতে হবে। তাহলেই আমাদের এই যে হেলদি ভিলেজের যে অ্যাপ্রোচ, এটা আসলে খুবই ভালো একটা অ্যাপ্রোচ। আমরা যদি সবগুলো গ্রামে এই কম্পোনেন্টটা নিয়ে কাজ করতে পারি, শতভাগ সফলতা হয়তো আমাদের এই ক্ষেত্রে আসবে না, বাট আমাদের সবগুলো গ্রামের যে উন্নয়ন, বাচ্চাদের উন্নয়ন, যেটা আমাদের মেইন উন্নয়ন, আমাদের ব্র্যাকের যে কলিগ উনি বলেছেন যে এই বাচ্চা সুস্থ হওয়া মানে কিন্তু আসলে আমাদের সমাজ এগিয়ে যাওয়া, কারণ এরাই 2 দিন পরে আমাদের নেতৃত্ব নেবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের একসাথে কাজ করতে হবে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমরা ডক্টর মলাইকান্তি আপনার কাছে আবার একটু ফিরে আসি। সাম্প্রতিককালে ইউনিসেফের একটি গবেষণা প্রতিবেদনে আমরা একটি হতাশাব্যঞ্জক চিত্র লক্ষ্য করলাম, যেখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে 5 বছর পর্যন্ত যে শিশুদের কথা আমরা বলছি, এই শিশুদের মধ্যে প্রতি 3 জনের মধ্যে 2 জনকেই আমরা দেখতে পাচ্ছি যে সুষম যে পুষ্টির কথা আমরা বলে থাকি, সে জায়গায় একটা মারাত্মক ঘাটতি রয়েছে। এই সংকটের কারণটা কি, এটার যদি একটু ব্যাখ্যা আপনি প্রদান করেন। আপনি ইউনিসেফের যে গবেষণার কথা বলেছেন, তো আমি যতটুকু জানি যে গবেষণাটা এটা তুলে ধরেছে যে মানে খাদ্য বৈচিত্র্য, যে একটা শিশুর মাতৃদুগ্ধ পান করার যে বয়স পার হওয়ার পরে যে খাবারগুলো খায়, তার মধ্যে যে বৈচিত্র্য থাকার কথা, সেই বৈচিত্র্যটা যেটা মিনিমাম রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা আর কি বাংলাদেশের যে প্রতি 3 জন শিশুর 2 জনই এটা পূরণ করতে পারে না। খাদ্য বৈচিত্র্যের পাশাপাশি আরেকটা ব্যাপার আছে যেটাকে বলা হয় মিল ফ্রিকোয়েন্সি, যে একটা শিশু দিনে কয়বার খাচ্ছে, এবং দুটো মিলেই হচ্ছে মিনিমাম অ্যাকসেপ্টেবল ডায়েট, যে আসলে যে তার যে খাবারগুলো খাওয়া দরকার সেটার কতটুকু পূরণ হচ্ছে। তো এই সব মিলিয়ে যদি আপনি আমাদের তথ্যগুলো দেখি এবং যেগুলো আমাদের কাছে এখন পাই সেগুলো, এবং এ নিয়ে ইউনিসেফ পাশাপাশি বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে এবং ব্র্যাক জেমস গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, আমরাও গবেষণা করে থাকি এবং সবগুলো গবেষণায় প্রায় একই ধরনের তথ্য এসেছে। তো এর ফলে যেটা হচ্ছে যে একজন শিশুর এই সময়টাতে তার যে ধরনের পুষ্টি পাওয়ার কথা সেটা সে পাচ্ছে না। এবং আপনি জেনে আরও অবাক হবেন যে বাংলাদেশে কিন্তু আমাদের অনেক স্বাস্থ্য যে ইন্ডিকেটরগুলো আছে সেখানে একটা ইকুইটেবল পরিস্থিতি বিরাজ করছে। যেমন আমরা যদি বলি যে একজন ধনী পরিবারের শিশু, তার যে ইমিউনাইজেশন নেয়ার যে হারটা, সেটা কিন্তু একজন গরিব পরিবারের শিশু তাদের মধ্যে সমান। আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাকসেপ্টেন্স সেটাও কিন্তু সমান। কিন্তু আমরা যদি এই তথ্যগুলো, খাবারের তথ্যগুলো দেখি, সেখানে কিন্তু ধনী গরিবের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা আমাদের কাটিয়ে উঠতে হবে। কিন্তু কেন দরকার পুষ্টি নিশ্চিত করা? সুষম খাদ্য যদি না পায় একজন শিশু, তাহলে তার মস্তিষ্কের বৃদ্ধি ঠিকমতো হবে না। এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য আমাদের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, আয়রন, ভিটামিন B6, B12, ফোলেট, এই ধরনের যে পুষ্টিকর
এবং ভিটামিন ও মিনারেলসগুলো সেগুলো খুবই দরকার। এর পাশাপাশি আমাদের যে শারীরিক বিকাশ, যেমন যদি একজন শিশু আমিষ না খেতে পারে, তার যদি ক্যালসিয়ামের অভাব থাকে, তার শারীরিক যে বিকাশ, শারীরিক যে বৃদ্ধি সেটা কিন্তু হবে না। এই সময়টা কিন্তু তার যে রোগ প্রতিরোধ ক্ষমতার সেটা তৈরি হয়, এবং সেই জন্য কিন্তু কিছু ভিটামিনস যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, পাশাপাশি তার যেটা দরকার হয় সেটা হচ্ছে যে জিঙ্ক, সেলেনিয়াম। তো সমস্ত কিছু যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে কিন্তু একজন শিশু সে অপুষ্টির যে দুষ্ট চক্র তার মধ্যে পড়ে থাকবে, এবং তার ভবিষ্যৎটাও কিন্তু একটু আগে যেটা বলেছিলেন যে ভবিষ্যতে সে সুস্থ থাকবে কিনা, সে কর্মক্ষম হবে কিনা, এই সমস্ত কিছু যেহেতু অনেক কিছুরই ভিত্তি তৈরি হয় এই সময়টাতে, এবং সে যদি ঠিকমতো পুষ্টি না পায় তাহলে কিন্তু সেই ভিত্তিটা ভালো মতো তৈরি হবে না। না, ধন্যবাদ। এই আপনি যে দিক নির্দেশনামূলক কথাগুলো বললেন, এটি আমাদের দর্শকদের জানা প্রয়োজন। বিশেষ করে কি কারণে আমাদের শিশুরা সংকটের মধ্যে পড়ছে, তার ক্ষেত্রে করণীয় কি, সেই ডিরেকশনটাও আমরা আপনার বক্তব্যের মাঝখান থেকে আমরা পেয়েছি। ইয়োকো, দিস প্রোগ্রাম ইজ টাইটেলড হেলদি চিলড্রেন, দ্য প্রসপারিটি অফ দ্য ফিউচার। আমরা আমাদের শিশুদের জন্য একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাইছি। That means we are hoping for a healthy Bangladesh in future. So my question would be, what would be your main advice or recommendation to realize this dream in Bangladesh? Because you are working here since long time and you have also planned for the upcoming days. So what would be your dream? Yes, no, that's an interesting question. Yeah, so I think my dream would be that in the whole of Bangladesh you've got healthy villages and all children grow up healthy, because at the end it's the children who are the future and they are making the difference for the next generation. So that's definitely my dream, and we're really looking forward to work with the government, which we already do a lot, and work with universities who have so much knowledge together to tackle this challenge and to really resolve the stunting issue in Bangladesh. And we also took this approach to, for example, to Ethiopia, where we worked together with the government in their Sakota Declaration, where they said they want to become malnutrition free in 2030. So I think together we can make that difference. Thank you. স্বপ্নের কথা তিনি বললেন, সেই স্বপ্নের মধ্যে তাদের পরিকল্পনা রয়েছে এই কাজকর্মগুলোকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে সহযোগী হয়ে তারা কিভাবে কাজ করতে পারে সেই চিন্তাভাবনা তারা করছেন, এবং তিনি স্বপ্ন দেখছেন একদিন না একদিন পুরো বাংলাদেশ জুড়ে কোনো না কোনো ফর্মে এই হেলদি ভিলেজ কনসেপ্ট কাজ করবে। স্যার, আপনার কাছে ফিরে আসছি। এই জাতীয় কাজ এতক্ষণ ধরে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত স্যার আপনি শুনেছেন। এই বিশেষ করে আমরা যে শিশুদের কথা বলছি, যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব প্রদান করবে, সেই শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুস্বাস্থ্যের জন্য সরকার যেমন অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে, সরকারের তো সবসময় একার পক্ষে সম্ভবও না এরকম একটি বিশাল কর্মযজ্ঞকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে সরকার এবং বেসরকারি উদ্যোগ, এটাকে স্যার একসাথে করে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, সেক্ষেত্রে স্যার আপনার দিক নির্দেশনা কী হবে? আমাদের শিশুর সংখ্যা আনুমানিক 5 কোটি, এটা বিশাল সংখ্যা। এই 5 কোটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের একার পক্ষে আসলে কঠিন। সেই জায়গাগুলোতে সরকারি প্রতিষ্ঠানগুলো যেমন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে, এখানে প্রিভেন্টিভ এরিয়া বলেন, ট্রিটমেন্টের এরিয়া বলেন, এনজিওগুলোও কাজ করে যাচ্ছে। আমাদের দেশে অনেক এনজিও স্বাস্থ্যসেবাটা দিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানও কাজ করে যাচ্ছে, অনেক ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবাটা দেওয়া হচ্ছে। এই এনজিও পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোগে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা যেভাবেই কাজ করুক না কেন, সম্মিলিতভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই 5 কোটি সন্তানকে অ্যাড্রেস করছি সবাই মিলে। এই জায়গায় অনেক ক্ষেত্রে আসলে আমাদের গ্যাপ আছে। আমরা হয়তো যারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করি, তারা বেসরকারি যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে অনেক সময় সমন্বয়ের আগ্রহ দেখায়। কারণটা কি স্যার, এটা কি একটু বলবেন? সবাই আসলে কর্মব্যস্ত থাকে, যার যার এরিয়া নিয়ে আসলে আমরা হয়তো কাজ করতে চাই, কিন্তু একসাথে কাজ করলে স্ট্রেংথটা অনেক বেশি হবে। এই জায়গাগুলোতে জিও এনজিও একসাথে কাজ করতে হবে। ইভেন আপনি যদি বলেন এনজিওগুলোর মধ্যেও যে সবসময় সমন্বয় আছে, সেটাও নেই। জি স্যার। হয়তো একই সাবজেক্ট নিয়ে
শিশুদের নিয়ে অনেক এনজিও কাজ করতেছে, কিন্তু তাদেরও খুব রেগুলার যে বসা সমন্বয় করা সেটা হয় না। আবার জিওর পার্টে এনজিওর পার্টে যে সমন্বয় সেটা সবসময় হয় না। এই জায়গাগুলো আমরা যদি কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা শিশুদের জন্য নিশ্চিত করতে চাই তাহলে একসাথে বসতে হবে। ইভেন আপনি অনেক ইন্টারডিপার্টমেন্টাল কোঅর্ডিনেশনেরও ঘাটতি পাবেন। আপনি দেখেন হয়তো আমরা যখন সিজার করার ক্ষেত্রে যাচ্ছি কিংবা একটা ডেলিভারির কেস নিয়ে যাচ্ছি, হয়তো গাইনির চিকিৎসক দেখা যাচ্ছে যে তার রিলেটেড লোকজনকে উনি নিশ্চিত করছে, কিন্তু শিশুর পার্টটা ওই জায়গায় অনেক ক্ষেত্রেই উপেক্ষিত থাকে। এই জন্য সব জায়গায় আসলে সমন্বিত করা দরকার। আপনারা 5 বছরের কথা বলেছেন, আসলে আমাদের এই যত্ন শুরু করতে হবে যখন বাচ্চা পেটে আসে সেখান থেকে, ওই এরিয়া একদম জন্মের পর থেকে, জন্মের আগে থেকেই। থেকে আমি যদি একটা সুস্থ বাচ্চা দুনিয়াতে আনার পরিকল্পনা করি, সেক্ষেত্রে মায়ের পেটে আসার সময় থেকেই আসলে মাকে আমার আসলে কাভারেজের মধ্যে আনতে হবে। সেই জায়গায় মায়ের পুষ্টি নিশ্চিত করলে একজন সুস্থ বাচ্চা পৃথিবীতে আসবে। এই জায়গায় আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারিটা খুবই ইম্পর্টেন্ট। এখনও আমাদের হোম ডেলিভারি হচ্ছে, যার জন্য আমাদের মাতৃমৃত্যু কিন্তু এখনও অনেক। তো এই জাতীয় কর্মসূচিগুলোর মাধ্যমে হেলথ ভিলেজ যেখানে হবে, আমি অনুরোধ করব যে শতভাগ ইনস্টিটিউশনাল ডেলিভারিটা যাতে হয়, অ্যান্টিনেটাল কেয়ারটা যাতে যথাযথ হয়, পোস্টনেটাল কেয়ারটা যাতে যথাযথ হয়, এই জন্য আমাদের একটু কাজ করতে হবে। জন্মের পরের যে সময়টা, এটা আমাদের ডাক্তার সাহেব বলেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সবাই মিলে আমাদের এই সন্তান যাতে অপুষ্টিতে না ভুগে, স্টান্টিংয়ের এই সমস্যায় যাতে না ভুগে, কিংবা এখন যে সমস্যাটা আমরা পাচ্ছি ওবেসিটি একটা সমস্যা, সেই ওবেসিটির সমস্যাটা যাতে না থাকে, এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে এবং সবাই মিলে তাদের স্বাস্থ্যসেবার আয়োজন করতে হবে। তাহলেই আমরা একটা সুন্দর শৈশব উপহার দিতে পারবো আমাদের বাচ্চাদেরকে, এবং এরাই একসময় আসলে আমাদের জাতির নেতৃত্ব নেবে। আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। অনেক ধন্যবাদ স্যার। যে আমরা আজকের যে শিশুকে আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে চিন্তা করছি, স্যার অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে শুধু শিশু মানে তো শিশু নয়, শিশুর সাথে তার মা, তার বাবা, তার পরিবার, তার প্রতিবেশ সব কিছুর সম্পৃক্ততা রয়েছে। এবং যে কারণে একজন মার একটি বাচ্চা গ্রহণের পূর্ব থেকেই তাকে যত্ন করে গড়ে তুলবার জন্য যে ধরনের অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন, সে জায়গাটিকে আমাদেরকে অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে। আমাদের মনে রাখা দরকার, আমরা প্রতিটি বাবা মাই আমরা চাই আমাদের সন্তানদের জন্য একটি সুন্দর, সুস্থ, সতেজ সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি আমরা প্রত্যেকেই। কবি সুকান্ত কিন্তু তার কবিতার মধ্যে বলেছিলেন, আমরা এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যেতে চাই। আমরা সেটা যদি করতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র বাবা মার ক্ষেত্রেই এই ধারণাটাকে সীমাবদ্ধ না রেখে আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের প্রতিবেশ, আমাদের চারিপাশ সমন্বিতভাবে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তখনই আমরা বলতে পারবো যে সুস্বাস্থ্যের জন্য আমরা আজকে কথা বলছি, সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি একদিন বাস্তবায়ন করা সম্ভব হবে। আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারাও কষ্ট করে আমাদের এই কথাগুলো শুনলেন, ধন্যবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে দেখা হবে আমাদের পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।